21তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব উদ্বোধন মঞ্চে আলোকিত করলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। শিল্প শিক্ষার প্রসারের সাথে সাহিত্য সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব একটি অন্যতম। প্রয়াত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পৌর প্রশাসক এবং সাপ্তাহিক আপনজন পত্রিকার সম্পাদিকা তমালিকা পণ্ডা সেটের উদ্যোগে শুরু হয়েছিল বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব, যার প্রধান পৃষ্ঠপোষক ডক্টর লক্ষণচন্দ্র সেঠ। প্রয়াত কবি তমালিকা পণ্ডা সেটের স্মৃতি বিজড়িত বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব আজ থেকে শুরু হলো। বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব চলবে আগামী 19শে জানুয়ারি পর্যন্ত। হলদিয়া নলেজ সিটি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সাহিত্য চর্চার আসর। গাছে জল ঢেলে উৎসবের শুভ সূচনা করেন প্রাক্তন সাংসদ ডক্টর লক্ষণচন্দ্র সেঠ। উৎসব মঞ্চে আলোকিত করেছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, ছিলেন মানসী দে সেঠ। অতিথিবর্গদের উষ্ণ অভ্যর্থনা বরণ করে নেন হলদিয়া আই কেয়ার কালচারাল চেয়ারম্যান স্পর্শিতা পণ্ডা সেঠ। উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি, শ্যামল কান্তি দাস, ললিনী বেরা, সংস্থার সম্পাদক আশিস লাহিড়ী, পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরী, সংস্থার অন্যতম কর্ণধার সুদীপ্তন সেঠ, সায়ন্তন সেঠ, স্পর্শিতা পণ্ডা সেঠ প্রমুখ। উৎসব মঞ্চে নেতা থেকে অভিনেত্রী হওয়ার গল্প শোনালেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। ছোট থেকে কিভাবে তিনি ছোটবেলা থেকে কি করতে চেয়েছিলেন তা ব্যক্ত করলেন। উৎসব প্রাঙ্গণে সারা ভারতবর্ষের প্রায় 400 কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার উপস্থিত হয়েছেন। প্রয়াত কবি, সাহিত্যিক, রাজনৈতিক নেতৃত্ব প্রয়াত তমালিকা পণ্ডা সেটের উদ্যোগেই শুরু হয়েছিল এই উৎসব। এই উৎসবে ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন প্রাক্তন সাংসদ, আই কেয়ার সভাপতি, সম্পাদক এবং সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকার পরিবারবর্গ। 17 জানুয়ারি বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধনী পর্বে প্রয়াত কবি, সংগঠক, বিধায়ক, পৌর প্রশাসক তমালিকা পণ্ডা সেটের নামাঙ্কিত স্পেশাল ইন্ডিয়ান পোস্টাল কভার প্রকাশিত হয়, যার উদ্বোধন করেন রিজু গাঙ্গুলি, পোস্টমাস্টার জেনারেল। প্রাক্তন সাংসদ লক্ষণচন্দ্র সেঠ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, এই উৎসব কেন্দ্র করে প্রত্যেক দিনই থাকছে বিভিন্ন আলোচনা সভা। 17 জানুয়ারি তমালিকা পণ্ডা সেটের স্মারক বক্তৃতায় বিষয় রবীন্দ্রনাথ ও কাদম্বরী। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক ও প্রাবন্ধিক। 18 জানুয়ারি বিষয়ে আই কেয়ার পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে তার অবদান। বক্তা আই কেয়ারের চেয়ারম্যান এবং সম্পাদক যথা লক্ষণচন্দ্র সেঠ এবং আশিস লাহিড়ী। 19শে জানুয়ারি উৎসবের শেষ দিনে ভারতীয় সংবিধানের সংরক্ষণ নীতি। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জহর সরকার, প্রাক্তন সাংসদ ও প্রাক্তন সিইও, প্রসার ভারতী এবং ডক্টর কুণাল সরকার। সঞ্চালনা করবেন ডক্টর লক্ষণচন্দ্র সেঠ, প্রাক্তন সাংসদ এবং সাহিত্য সংস্কৃতি উৎসবের প্রধান পৃষ্ঠপোষক। এছাড়াও প্রত্যেক দিন থাকছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমার শুভেচ্ছা, শ্রদ্ধা এবং নতুন বছরের জন্য অগ্রিম শুভেচ্ছা, এবং আমাদের সামনে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককেও। মায়ের কথা বলতে গেলে মানে মায়ের তো সত্তা ছিল এবং প্রত্যেকটা সত্তায় তিনি যথেষ্ট উজ্জ্বল ছিলেন। তিনি প্রশাসক ছিলেন, তিনি রাজনীতিবিদ ছিলেন, তিনি পিপলস রিপ্রেজেন্টেটিভ ছিলেন, মানুষ জনগণকে রিপ্রেজেন্ট করেছিলেন বিভিন্ন জায়গায়, এবং একই সঙ্গে তিনি কবি ছিলেন, যে সত্তাটা মায়ের সবথেকে নিজের কাছে সবথেকে প্রিয় কাছের সত্তা ছিল, যেটা নিয়ে উনি প্রচণ্ডভাবে যেটাকে ভালোবাসতেন নিজের মতো করে। এবং সেই সূত্রেই মায়ের এই লেখালেখি এবং সবকিছু, যদিও মানে এত কিছু করার পরে এবং তারপরে আমাদের দুজনকে বড় করা, বাড়ি ঘর সবকিছু দেখার পরেও কি করে মা প্রায় 16খানা কাব্যগ্রন্থ লিখেছেন, তাই তো? 18টা বই প্রকাশিত হয়েছে, সম্পাদনাও করেছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে সেটা সত্যি মানে ভাবলে আজও মনে হয় একটা অত্যন্ত দুষ্কর কাজ। সেটা করেছেন। আমার যেটুকু মনে আছে, আমি মাকে দেখেছি মানে সারাদিনের শেষে সবাই ঘুমিয়ে পড়ার পরে নিজে লিখতে বসতেন, অনেক দেরি করে ঘুমোতেন, লেখার সময় ওইটাই ছিল সারাদিনের মধ্যে, সেটাও রোজ সম্ভব হতো না। এছাড়া আপনজনের অফিসে যখন যেতেন তখন তো লিখতেনই। পৌঁছেছে 22তম বর্ষ এটা। আর মায়ের প্রথম বই একটি কোরকের মুক্তি 1998 সালে যখন প্রকাশিত হয়, তখন আমি খুবই ছোট, জয় তো আরো ছোট। সেখান থেকে শুরু করে আজ অব্দি বিভিন্ন জায়গায়, এবং আমার মনে আছে একটা সময় মায়ের কোনো একটা কাব্যগ্রন্থ বহুদিন ধরে ওই আনন্দ পাবলিশার্সের মানে আনন্দবাজারে যে প্রথম 10টা সব থেকে বিক্রি হওয়া বইয়ের মধ্যে লিস্টে ছিল, একটা দেশ পাবলিশারের বই ছিল। ওটা কোনটা ছিল? ওটা দ্বীপ প্রকাশনের একটা বই ছিল। হ্যাঁ, তো সেগুলো মা মানে তার মানে সেটাকে কেন্দ্র করে মা কখনো ভাবেনি যে এটাই মার পেশা হবে বা এটাকে ধরে মা একটা কিছু মানে জীবিকা নির্বাহের জায়গা ছিল না, একদম ভালোবাসার জায়গা ছিল। এবং সেই সূত্র ধরেই হলদিয়ার বুকে বহু প্রথিতযশা কবি, সাহিত্যিক, শিল্পী এসছেন, সুনীল গাঙ্গুলি থেকে শুরু করে। আমাদের বুড়া চৌধুরী 7টা সমুদ্রই অতিক্রম করেছে সাঁতারের মাধ্যমে। আরো অনেক কিছু তার বিদিত আছে। আমরা তাকে সাঁতারু, আমাদের জেলা বিখ্যাত সাঁতারু হিসাবে অভিনন্দন জানাচ্ছি। বুড়া এসে গেছে আমার বোনের মতো, সুতরাং বুড়ার হাতে একটা পুরস্কার বা সম্মাননা সেটাই আমরা তুলে দেবো। তুলে দিচ্ছেন আশিস রায়, আমাদের সম্পাদক। আশিস এখান দ্বিতীয় বছর 21তম বর্ষ। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সালে যেসব অনুষ্ঠান করেছে আপনজনকে ঘিরে, সেটাতেও 21তম। আর এটা এবারে যেটা হচ্ছে 22তম। আমার খুব আনন্দের কথা যে আমি এখন আজকের এই মুহূর্তে সাবিত্রীদের কাছেই বসে আছি। যে সাবিত্রী চট্টোপাধ্যায়কে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছিল, তখন হয়নি, সেজন্য উনিও আসতে পারেননি। আজকে সাবিত্রী দিয়ে এসছেন এখানে, কিছু কথা উনি বলবেন। আর আমাদের কথা হলো এই সাহিত্য আর সংস্কৃতি উভয়ের সমন্বয়েই একটা সমাজ উন্নততর সমাজ হিসাবে গড়ে ওঠে। আর সেগুলো আরো অনেক সময় বলবো, কারণ যেহেতু আমরাই ডেকেছি, আমি তাই দিতে চাই, তাদের পক্ষে আমি ভালো লোক। আর যদি মনে করেন যে উনি কি বলছেন ওটাকে মনে রাখবো কেন, ও আমি
নমস্কার। দেখুন, আমি এটা সত্যি কিছু বলতে পারি না, অনেকবার মুখস্থ টুখস্থ করে এসেছি, কিন্তু আগেরটা পরে পরেরটা আগে করে একটা লন্ডভন্ড হয়ে গেছে, ওই জন্য আমি এর চান্সই দিই না। এটা কিন্তু আপনারা শুনতে চাইতেন, আর লক্ষণবাবুকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কিছু ভুলভাল হলে ক্ষমা করে দেবেন। দেখুন, আমার এককালে আমার খুব লেখা ছিল যে আমি লেখক হব, সাহিত্য নিয়ে পড়াশোনা করবো, খুব গল্পের বই পড়তাম, করতাম। তা বাবা একদিন বলে, তোমার নিজের লেখাপড়া তো একেবারে সর্বনাশ হচ্ছে, সাহিত্যের দিকে লেখাপড়ে তোমার কি হবে, তুমি ডাকছো মেয়ে। এই নিয়ে আর সাহিত্যের বই পড়া বন্ধ করে দিলেন উনি। তারপর বাবা, তুমি কি ভেবেছো, তুমি একটা বাচ্চা পেয়ে তুমি ওখানে গিয়ে কি করবে, না বুঝবে হিন্দি, না বুঝবে ইংরেজি, আমি যাবো। বাধ্য হয়ে বাবা নিয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু ভদ্রলোক এত সুন্দর বক্তৃতা দিলেন, তার বক্তৃতা কিছু বুঝিনি, কিন্তু তার নাড়ানো টাড়ানো দেখে আমার খুব ভালো লাগতো। তখন আমি ভাবলাম যে আমি নেতা হব। আমি বাড়ি এসে একটা চোয়া ছিল, সেটা নিয়ে বাবারা যখন অফিস টফিস চলে গেল, তখন আমি বেরোলাম। মুখে যা এলো বললাম, চিৎকার করে বলে যাচ্ছি, আপনাদের খেতে দেবো, আপনাদের রাখবো না, আমি যদি একবার নেত্রী হতে পারি আপনাদের সকল দুঃখ মোচন করবো, এইসব কথা। এক সপ্তাহ বাদে দেখলাম বাবার ঘরের সামনে সব মেয়েদের ভিড়, তাতে ঠাকুরের বসে লোক আছে, মা আছে, সব আছে। তখন আমি ভাবলাম নিশ্চয় আমার পছন্দ, আমাকে দেখে প্রথমে গালে একটা থাপ্পড় মারলেন, মেরে বললেন, তুমি নেত্রী হবে? হ্যাঁ, তুমি কাকে খাওয়াবে? তোমাকে তো খাওয়াই আমি, তুমি আমার কাকে খাওয়াবে? এই সমস্ত ছাড়ো, তা নাহলে আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। আমি বাবা কি বলছি, বলে একদম নিজের কাজকর্ম করবে, নিজের পড়াশোনা করবে, যাও এরকম যা। তাও বাবাকে বললো। আমি মনে মনে এত দুঃখ পেলাম যে একটা নেত্রী হতে চাইলাম, তাও বাবা হতে দেবে না। যাক, অদৃষ্টে ফের হতে চাইলাম নেত্রী, হয়ে গেলাম অভিনেত্রী। যাই হোক, অভিনেত্রী হিসেবে আর কিছু না পাই, লোকের ভালোবাসা পেয়েছি। এত দুঃখ, এত কষ্টের মধ্যে অন্ধকার রাতে হাঁটতে হাঁটতে আজ এমন একটা মঞ্চে এসে পৌঁছেছি, যে মঞ্চটা ইট কাঠ মার্বেল পাথর দিয়ে তৈরি নয়, শুধু আপনাদের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে তৈরি মঞ্চ। একদিন আপনাদের ভালোবাসা শুভেচ্ছা নিয়ে এখান থেকে চলে যাবে, আমাকে মনে রাখবেন তো? আমার শুভেচ্ছা রইল, শ্রদ্ধা রইল, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নমস্কার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।